শুভ সকাল বন্ধুরা। আজ হলো 14 এপ্রিল, 30 চৈত্র, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে উত্তাল পাতারকান্দি, মিছিলে বাধা পুলিশের, রাস্তাতেই স্মারকপত্র জমা কংগ্রেসের। শিলচর ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতি ও ত্রাণ কার্য পরিদর্শনে জেলা প্রশাসন। সুনাই বেড়াবাঁকে দুর্ধর্ষ ডাকাতি, শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ কুঙ্কির মা। পবন খেরার ট্রানজিট অগ্রিম জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আসাম সরকার। হাইলাকান্দিতে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। 18 এপ্রিল থেকে কংগ্রেস প্রার্থী জুবাইর এনামের পদযাত্রা। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, শপথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এবং সর্বশেষ খবরটি হল 68 থেকে 74 আসনে জয়ের দাবি বিরোধী শিবিরের। পর্যালোচনা বৈঠক অখিল গগৈর। এবারে শুনুন বিস্তারিত খবর। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পাতারকান্দি। কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল ঘিরে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মিছিলের মাঝপথে পুলিশের বাধার জেরে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত রাস্তাতেই স্মারকপত্র জমা দেয়। জানা গেছে, স্থানীয় একাধিক ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন বৃহৎ প্রতিবাদ মিছিলের আয়োজন করে কংগ্রেস। সকাল থেকেই পাতারকান্দির বিভিন্ন এলাকা থেকে শতাধিক কর্মী সমর্থক দলীয় পতাকা ও স্লোগান নিয়ে মিছিলে যোগ দেন। অভিযোগ, মিছিল নির্দিষ্ট একটি এলাকায় পৌঁছাতেই পুলিশ তা আটকে দেয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হয়েছে। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মিছিলে উপস্থিত কংগ্রেস নেতারা পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, প্রশাসন নিরপেক্ষ নয়, বরং একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলেই অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। রাস্তার উপর বসেই তারা স্লোগান দিতে থাকেন এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে কংগ্রেস প্রতিনিধিরা রাস্তাতেই উপস্থিত প্রশাসনিক আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবুও গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে পাতারকান্দির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হতে পারে। পরবর্তী খবরটি হল, কংগ্রেস নেতা পবন খেরাকে দেওয়া ট্রানজিট অগ্রিম জামিনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে আসাম সরকার। তেলেঙ্গানা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রবিবার এই আবেদন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 10 এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্ট পবন খেরাকে 1 সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিন মঞ্জুর করে। এর ফলে তিনি আসামের উপযুক্ত আদালতে গিয়ে আইনি সুরাহার আবেদন করার সময় পান। আদালত জানায়, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তার ক্ষেত্রে যুক্তিসঙ্গত, তবে মামলার মূল বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেনি। আদালত আরও নির্দেশ দেয়, গ্রেফতার হলে 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও 2 জন জামিনদারের ভিত্তিতে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করা, প্রয়োজন অনুযায়ী তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়া এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়। এছাড়া মামলাটি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সংযম বজায় রাখতে বলা হয়েছে পবন খেরাকে। উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মাকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়। পবন খেরা অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা 9 এপ্রিলের বিধানসভা নির্বাচনের হলফনামায় উল্লেখ করা হয়নি। পরবর্তী খবরটি হল, সুনাই থানার অন্তর্গত বেড়াবাগ প্রথম খণ্ডের সালেপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার রাত প্রায় 2টা নাগাদ 5 জনের একটি বন্দুকধারী ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে তার মা ও স্ত্রীকে বেঁধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। প্রয়াত দেবজিতের মা অঞ্জলিনাথ ও স্ত্রী ময়ূরীনাথ জানান, গভীর রাতে 5 জনের এক ডাকাত দল প্রথমে ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এ সময় বৃদ্ধা অঞ্জলিনাথের পরনে থাকা গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর গৃহবধূ ময়ূরীনাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেঁধে পরনের গহনা খুলে নেয় এবং আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। সকালে ঘটনার খবর পেয়ে সোনাই থানার একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এবং প্রবেশনারি ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া ফরেনসিক টিম সহ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে গৃহবধূ ময়ূরীনাথ সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। সোমবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ডিডিএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌভিক ভুইয়া, শিলচর সদর সার্কেল অফিসার, জেলা প্রকল্প আধিকারিক এবং ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে শিলচর শহর ও সংলগ্ন গ্রামাঞ্চলে বিস্তৃত পরিদর্শন করেন। এই পরিদর্শনে প্রতিনিধি দলে চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম খতিয়ে দেখেন। এর মধ্যে রাস্তা পরিষ্কারের কাজ, বসতবাড়ির ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভাগ দ্বারা পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগগুলি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণও মূল্যায়ন করা হয়। উল্লেখ্য, রবিবার দুপুরে বিধ্বংসী জুড়ে শিলচর শহর সহ কাঠিগুড়া, উদারবন, সুরাই কেন্দ্রের বহু অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ঘরের চাল উড়ে যায়, গাছ, বিদ্যুতের খুঁটি ঘর ভেঙে মারাত্মক ক্ষতি সাধন করেছে। বেশ কয়েকটি বাহনও ক্ষতি হয়, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, সারা অন্ধকারে কাটাতে হয় বহু অঞ্চল। এই পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন বিভিন্ন বিভাগের কর্মীরা। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। 18 এপ্রিল থেকে কংগ্রেস প্রার্থী জুবাইর ইনামের ধন্যবাদ যাত্রা। ইভিএমে বন্দী গণদেবতাদের রায়। হাইলাকান্দি ও আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে প্রার্থীদের জয় পরাজয় দেখতে চেয়ে থাকতে হবে গণনা অবধি। হাইলাকান্দি কেন্দ্রে হতে পারে জোর লড়াই, স্বস্তিতে নেই বিজেপি ও কংগ্রেস। তবে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত, এমন আভাসও মিলছে ভোট পরবর্তী বিশ্লেষণে। বরাক উপত্যকা সহ গোটা আসামের সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে জোর চর্চা। ভোট শেষ হতেই হাইলাকান্দিতে 2টি কেন্দ্রের সম্ভাব্য ফলাফল নিয়ে কাউন্টডাউন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, গ্রামগঞ্জের অলিগলিতে চলছে হিসাব নিকাশ। তবে এই হিসেব নিকেশে অনেকেই অনায়াসে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে কংগ্রেসের জয় যে এক প্রকার নিশ্চিত তা বলে দিচ্ছেন, কেননা এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। শুরু থেকেই চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হলেও বিভিন্ন সূত্র বলছে ভোটের 2-1 দিন আগে থেকেই এই কেন্দ্রে নির্দল 2 হেভিওয়েট প্রার্থী জেলার 2বারের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও সুজামুদ্দিন লস্করকে ভোটাররা শেষ লগ্নে প্রত্যাখ্যান করেছেন। তাই মূল লড়াইয়ে টিকে থাকতে পারেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার ও অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর। কিন্তু পাল্লাবাড়ি কংগ্রেসের এমন আভাস পাওয়া যাচ্ছে হিসেব নিকেশের চর্চায়। তবে কে জয়ী হচ্ছেন এই কেন্দ্রে তা নিয়ে অঙ্কের দৌড় থেমে নেই। এর সঠিক উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে অবধি। বহু আকর্ষণীয় হাইলাকান্দি কেন্দ্রে হতে পারে বিজেপি প্রার্থী মিলন দাস ও কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের হাড্ডাহাড্ডি লড়াই। এই কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা বেশি থাকলেও হিসেব নিকেশ করতে এক ধরনের হিমশিম খাচ্ছে বিজেপি, কেননা বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের পক্ষে অনেক হিন্দু ভোট পড়েছে। এর ফলে এই কেন্দ্র জয় নিয়ে নিশ্চিত নয় বিজেপি। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে ভোট শেষে প্রার্থীরা রিল্যাক্স মুডে দিন কাটাচ্ছেন। এর মধ্যে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার একটি ব্যতিক্রমী পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন আগামী 18 এপ্রিল থেকে
আলগাপুর কাটলিটোলা বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ যাত্রা শুরু করবেন। মূলত এই যাত্রা মানুষের কাছে আরও ঘনিষ্ঠ আকারে পৌঁছানো, বেশি সময় ধরে মানুষের সঙ্গে কথা বলা। জুবাইর ইনাম বলেন, তিনি আলগাপুরের ভূমিপুত্র হলেও দীর্ঘ বছর ধরে গুয়াহাটিতে ছিলেন, কিন্তু কংগ্রেস তাকে প্রার্থী ঘোষণা করার পর এত কম সময়ে তিনি যে অভূতপূর্ব সমর্থন পেয়েছেন তা চিরকাল মনে রাখবেন। মানুষের এই সমর্থন ও ভালোবাসার জন্যই তিনি আশীর্বাদ যাত্রা শুরু করবেন। পরবর্তী খবরটি হলো, বিহারের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরীর নাম প্রায় চূড়ান্ত বলেই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলে তার নামই সবচেয়ে জোরালোভাবে ঘুরছে। আগামী 15 এপ্রিল পাটনায় রাজভবন প্রাঙ্গণে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি হলো, শাসক শিবির তৃতীয়বারের মতো সরকার গঠনের দাবি করলেও বিরোধী জোট সোমবার সেটা এক বাক্যে উড়িয়ে দিয়েছে। রাইজোর দলের সভাপতি অখিল গগৈ থেকে শুরু করে আসাম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া এক মুখে দাবি করেছেন, এবারের নির্বাচনে 70-এর বেশি আসন পাবে বিরোধী শিবির। তাই এখন দুশ্চিন্তায় পড়ে আবুল তাবুল বকছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এদিন কাজিরাঙ্গার অর্কিড উদ্যানে রাইজোর দলের প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন অখিল গগৈ। সেখানেই তিনি দাবি করেন, রাইজোর দলের 13 আসনের মধ্যে অন্তত 60টিতে জিতবে দল। সব মিলিয়ে বিরোধী জোট লাভ করবে 70-এর বেশি আসন, আর শাসক শিবির 30টি আসন পেরোতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। অখিল গগৈ স্পষ্ট বলেছেন, বিজেপির তৃতীয়বার সরকার গড়ার স্বপ্ন এবার আর পূরণ হচ্ছে না। একইভাবে জগদীশ ভুইয়া দাবি করেছেন, বিরোধী জোট এবার 68 থেকে 74টি আসন লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী যতই ফের সরকার গড়ার দাবি করুন, সেটা এবার আর হচ্ছে না। বিরোধী জোট এবার 100% সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, 2021 সালের তুলনায় এবার অনেকটা বেশি ভোট কাস্টিং হয়েছে। সাধারণত ভোটের হার বেশি হলে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ থাকার একটা সম্ভাবনা থাকে, ফলে ভোটের হার বৃদ্ধিতে বিরোধী শিবিরেও জয়ের সম্ভাবনা অনেকটা বেড়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, এবার ভোট দিতে দলে দলে বেরিয়ে এসেছেন অসমীয়ারা, যা আগে মিয়া মুসলমানদের মধ্যে দেখা যেত। তবে এবার সনাতনীদের ভোটেই ফের সরকার গড়বে বিজেপি। পরবর্তী খবরটি হলো, নির্বাচনী প্রচারের সময় শালীনতার সীমা অতিক্রম করে বিরোধী প্রার্থীর পরিবারের বিরুদ্ধে আক্রমণ চালানোর গুরুতর অভিযোগ এবার আইনি জটিলতায় জড়িয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য এবং অনলাইনের মাধ্যমে মানসিক হয়রানির অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন মধ্য গুয়াহাটি কেন্দ্রের বিরোধী প্রার্থী কুঙ্কি চৌধুরীর মা সুজাতা গুরুং চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে এক মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে তিনি দিল্লিস্থিত মহিলা কমিশনের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। সুজাতা গুরুং চৌধুরীর অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী তার এবং তার পরিবারের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়াই অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন। এসব মন্তব্য শুধু জনসভাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে তিনি তীব্র মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একজন উচ্চপদস্থ ব্যক্তি নির্বাচনী সুবিধা লাভের উদ্দেশ্যে একজন মহিলার ব্যক্তিগত জীবন ও সম্মান নিয়ে এভাবে আক্রমণ চালানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেন। দিল্লিস্থিত জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ে দাখিল করা অভিযোগে সুজাতা গুরুং চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া চলার অজুহাতে কোনো ব্যক্তি অন্যের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারেন না। এই ঘটনায় ন্যায় বিচারের আশায় তিনি কমিশনের কাছে সম্পূর্ণ বিষয়টির নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুর্লভপুরা এইচপি রোড এলাকায় সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুর্লভপুরা হাসপাতাল রোডের বাসিন্দা জয় চৌধুরীর বসতবাড়ি। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় জয় চৌধুরী তার মাকে নিয়ে শিলচর বেলি হাসপাতালে ছিলেন। ফলে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় 1 ঘন্টা পর রামকৃষ্ণনগর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনে ঘরবাড়ির অধিকাংশই ভস্মীভূত হয়ে যায়।
দমকল দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই দুর্লভচূড়ায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের মতে এলাকায় ফায়ার ব্রিগেড কেন্দ্র থাকলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো যেত। এছাড়াও আনিপুরে সেতু না থাকার কারণে রামকৃষ্ণনগর থেকে বিদ্যানগর হয়ে দমকল বাহিনীকে ঘুরপথে আসতে হয়, যার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে আরও বিলম্ব হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।